স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। মঞ্চ নাটকের ইতিহাস হাজার বছরের। স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দেশের ক্রান্তি লগ্নে বলিষ্ঠ ভূমিকা রেখেছে মঞ্চ ও পথনাটক। এখানে দর্শকদের সাথে শিল্পীর সরাসরি যোগসূত্র স্থাপন হয়। গ্রুপ থিয়েটারভুক্ত নাট্য দল 2 শতাধিক হলেও এই মাধ্যমে নেই আশানুরূপ পৃষ্ঠপোষকতা। দর্শকও কমছে গুরুত্বপূর্ণ এই বিনোদন মাধ্যমটির। থিয়েটারের নানা দিক নিয়ে আলোচনা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন অভিনেতা, নির্দেশক ও মিডিয়া ব্যক্তিত্ব কেরামত মোল্লা, আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, অভিনেত্রী, নাট্যকার ও নির্দেশক লাকি ইনাম এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান। স্বাগত আপনাদের। মঞ্চ নাটকের দর্শক কমছে কেন? এটা কি মানে ভালো থিয়েটারের অভাব, ভালো নাটকের অভাব, নাকি দর্শকের রুচির পরিবর্তন ঘটছে? প্রথমেই আগামীকাল গ্রুপ থিয়েটার দিবস। এ উপলক্ষে আপনাকে এবং যে দর্শকরা এখন বসে টিভির সামনে অনুষ্ঠান দেখছেন, সকল নাট্যকর্মীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার প্রশ্নের সঙ্গে আমি কিছুটা দ্বিমত পোষণ করব। এই কারণে, দর্শক কমছে না, দর্শকের চাহিদা এখনও রয়েছে, ভালো নাটক দেখতে চায়, ভালো নাটক দেখার আগ্রহ রয়েছে। তাহলে কি উপস্থিতি কমছে? উপস্থিতিও কমছে এটা বলতে পারেন, কারণ হচ্ছে যানজট, রাস্তায় আসা যাওয়া, বাড়ি ফেরা, এ নানান কারণে কিন্তু ভালো নাটক যে বেড়ে গেছে, নাটকের সংখ্যা বেড়ে গেছে, আঙ্গিক পরিবর্তন হয়ে গেছে। টেলিভিশনে যে কথা নাটক দেখছেন বা চলচ্চিত্রে যে নাটক দেখছেন, ছবি দেখছেন, তার থেকে ব্যতিক্রমধর্মী একটি জায়গায় চলে গেছে এখন মঞ্চ নাটক। মঞ্চ নাটক সে আগের পাশ দিয়ে, উইংসে পাশ দিয়ে আসা যাওয়া না, এখন আঙ্গিকের পরিবর্তন হয়েছে, এখন ব্যাপ্তি বেড়ে গেছে, গল্পের কাঠামোর পরিবর্তন হয়ে গেছে, চরিত্রের ভিন্নতা এসে গেছে। এই যে যদি দর্শকদের উপস্থিতি কমে আপনাদের, তাহলে যারা আপনারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং এই মাধ্যমের সঙ্গে জড়িত, তাদের জন্য এটা একটা মানে তাদের উৎসাহের একটু ঘাটতি পড়ে না? ঘাটতি অবশ্যই হয়, কিন্তু আমাদের তো দল বাড়ছে, লোক বাড়ছে, নাটকের গোষ্ঠী বাড়ছে, গ্রুপ থিয়েটার ফেডারেশন চর্চা আগের চেয়ে আরও বেশি হয়েছে। তো সব কিছু মিলিয়ে দর্শক কমছে কথা আমি বলবো না। আপনি বলতে পারেন, হ্যাঁ, যেদিন যানজট রইল একটু বেশি হয়ে গেল, ঠিকঠাক সময় মতো পৌঁছানোর কথা পৌঁছলো না, কিন্তু যেখানে ভালো নাটক হচ্ছে সে নাটকে দর্শক সবসময় হাউসফুল যায় এবং দর্শক প্রচুর হচ্ছে। মানে ভালো নাটক হলে দর্শক আসে। আমরা দেখতে পাই যে কোন নাটকের অনেকগুলো শো হচ্ছে, শতাধিক শো হচ্ছে, 100তম শো হচ্ছে, 600তম শো হচ্ছে, 600তম হচ্ছে, এটাও আমরা দেখতে পাই। একটা নাটক, একটা দেশের 600তম শো, দর্শক কোথায়? নিশ্চয়ই দর্শক আছে, দর্শক দেখছে। আপনাকে যে কোনো নাটকেও বাড়ি থেকে বের করে এনে মঞ্চে বসাতে হবে এবং সেই রকম নাটক তৈরি করতে হবে। সেটা একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। লিয়াকত আলী লাকি, আপনি তো বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বে আছেন এখন। এই যে গ্রুপ থিয়েটার চর্চা, এটার জন্য শিল্পকলা একাডেমি কি পৃষ্ঠপোষকতা দিচ্ছে বা কি করছে এই নাটকের প্রসার বা প্রচারে? আপনি তো এই জায়গারই লোক। আপনাকে ধন্যবাদ। আমিও আগামীকাল গ্রুপ থিয়েটার দিবস, সেই দিবস উপলক্ষে আমাদের নাটকের দর্শক, পৃষ্ঠপোষক এবং আমাদের যে শিল্প বন্ধুরা আছে, নাট্যকর্মী বন্ধুরা আছে, যাদেরকে আমরা শৈল্পিক বুদ্ধিজীবী বলে মনে করি, তাদেরকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে, শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। শিল্পকলা একাডেমি, আমি যদি মজা করে বলি তাহলে মনে হয় পৃষ্ঠপোষকতা একটু বেশি দিচ্ছে। তাই কারণটা হলো যে মহিলা সমিতি এখন নেই, গাইড হাউস নেই। পৃষ্ঠপোষকতার কারণে আপনার সকল দলের এখন কর্মকাণ্ড শিল্পকলা একাডেমিতে। আপনি একটু আগে যে প্রশ্নটা করেছিলেন দর্শকের বিষয়ে, সেটি হলো একসাথে 3টি মঞ্চে নাটক হয় শিল্পকলা একাডেমি। এখন মহিলা সমিতি 300 আসনে যখন মিলনায়তন পরিপূর্ণ ছিল তখন বলা হতো যে অনেক দর্শক। এখন একটি 750 আসনের জাতীয় নাট্যশালা, 300 আসনের এক্সপেরিমেন্টাল থিয়েটার, 150 আসনের স্টুডিও থিয়েটার এবং পাশাপাশি সঙ্গীত নৃত্যশালা, যেখানে শুধু সঙ্গীত নৃত্যানুষ্ঠানই হওয়ার কথা, সেখানে কিন্তু এখন নাটক হচ্ছে। নাটকের উৎসব আমরা দিতে বাধ্য হচ্ছি, কারণ এটা চাপ অনেক বেশি। সেদিক থেকে আসলে মনে হতে পারে যে হঠাৎ কোনো একটা মিলনায়তন পরিপূর্ণ হলো না, মনে হলো যে দর্শক কি কমে গেল কিনা। দর্শক কিছুটা আরেকটি কারণে, হ্যাঁ, কিছুটা কম কখনো কখনো মনে হতে পারে, কারণ
আমরা কোনো না কোনোভাবে একটি জায়গায় আমাদের সমস্ত নাট্য মঞ্চায়ন করতে হচ্ছে, সেটা শিল্পকলা একাডেমি। আমাদের ঢাকা শহরে এই 2 কোটি লোক যেখানে বসবাস করে, সেখানে উত্তরা থেকে পুরনো ঢাকা পর্যন্ত আমাদের আত্মমিলনায়তন নেই, যেটি আমরা একটা এই প্রসঙ্গে যদি একটু আমাকে বলেন যে আমাদের দেশে এখন মঞ্চ নাটক পরিবেশনের উপযোগী শিল্পকলা একাডেমি বাদ দিয়ে আর কয়টি মিলনায়তন আছে? সেইভাবে আসলে ওই ধরনের উপযোগী বলতে আমরা কিছু মঞ্চায়ন করেছি ছায়ানট মিলনায়তনে। আমাদের পুরনো ঢাকা জহিরাহাল মিলনায়তন রয়েছে, সেখানে আমরা উৎসব করেছি। এখন আমরা নিয়মিত করতে পারছি না, এটা কারণটা হলো সেখানে আসলে দলগুলি সব যেহেতু এই শিল্পকলা কেন্দ্রিক, সেখানে যাওয়া আসার একটি সংকট আছে। আবার নিয়মিত নাটক না করলে নিয়মিত দর্শকও সৃষ্টি করা যায় না। সেটি অবশ্যই মনে করি অভিনয় উপযোগী মঞ্চই। সেই জায়গায় শিল্পকলা একাডেমি কি করছে? ধরেন আরো মঞ্চ তৈরি, আরো এভিনিউ তৈরি। এটি আমাদের সকলের একটি স্বপ্ন এবং দাবিও আছে যে সারা শহরে আসলেই, যেমন আমরা কিছু দাবিনামা প্রণয়ন করছি যে অন্ততপক্ষে আরো 5টি মঞ্চ হওয়া দরকার। আমরা মহানগর নাট্য মঞ্চ যেটাকে বলা হয় গুলিস্তানে, এটাকে কখনো নাটক হয়েছে কিনা আমার মানে না, এটি আপনার প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। এই মঞ্চটি কিন্তু হয়েছিল একটি প্রথম স্বীকৃতি সরকারের পক্ষ থেকে, যে একটি নাট্যমঞ্চ করে দেওয়া হলো। কিন্তু তারপরে দেখছি যে সব সেটি আমরা রাজনৈতিক নিয়মিত কর্মকাণ্ড করতাম, হয়। কিন্তু একটা ত্রুটিপূর্ণ মঞ্চ ছিল। এটার যে ডিজাইনটা ছিল যথাযথ ছিল না, সেই ত্রুটিগুলি সংস্কার করা হবে। আমরা বসেছিলাম, এখানে আখতারুজ্জামান আছে আমার সেক্রেটারি জেনারেল, সে খুব ভালো জানে যে আমরা বসেছি, আমাদের কিছু সংস্কার কাজ শুরুও হলো। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে এটিকে অন্য কাজে ব্যবহার করার জন্য সুকৌশলে সেখান থেকে নাটক মঞ্চায়ন থেকে আমাদের দূরে রাখা হলো। এখন আমরা দাবি করছি যে আমরা বলছি ফিরিয়ে দাও আমাদের মহানগর নাট্যমঞ্চ, এবং সেখানে আমরা নাট্যচর্চা করতে চাই। আমরা করেছি এবং সেটাকে আমরা সফল কিছু নাট্য উৎসবও করেছি। তো এইটা যেমন আমি বললাম যে আমাদের যেমন মঞ্চ প্রয়োজন সারা ঢাকা শহরে, যেমন ধানমন্ডি যে রবীন্দ্র সরোবর রয়েছে, ওই রকম আরো 10টি মঞ্চ, মুক্ত মঞ্চ আমি মনে করি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় হওয়া দরকার। আমি একটু লাকি নামের কাছে যাচ্ছি। আমাদের নাটক, আপনি তো দীর্ঘদিন এই অঙ্গনের সঙ্গে জড়িত, আমাদের নাটক, টিভি নাটক হোক, মঞ্চ নাটক হোক বা যে কোনো মাধ্যমেরই হোক, পেশাদারিত্বের জায়গাটা কতটা সৃষ্টি হয়েছে এতদিনে? মানে একজন নাট্যশিল্পীকে এটাকে পেশা হিসেবে নিতে পারে কিনা? আপনি একেবারে এমন একটি প্রশ্ন করেছেন যেটি নিয়ে আমরা এখন যে কোনো আলোচনায়, সেমিনারে আমাদের বক্তব্য এটা উঠাই। কারণ হচ্ছে যে আমি অনেক সময় ভাবি, কারণ আমি একটা দলের সঙ্গে যুক্ত, নাগরিক নাট্যাঙ্গন, তো প্রায় দেখি যে নারী নাট্যকর্মীর একটু সংকট। যারা ছিল তারা আসছে না বা নতুন পাচ্ছি না। সংকটটা কি মঞ্চ নাটকে বেশি? মঞ্চ নাটকের কথাটা দিয়ে শুরু করি, তারপর যেহেতু মঞ্চেরই মানুষ আমি অবশ্যই কম্পেয়ার করব মিডিয়ার সাথে। তো এই সংকটের কারণে এমনও হয়েছে যে নতুন প্রযোজনা নামানো যাচ্ছে না। তো আমরা ভাবি যে কেন এটা হয়। আবার উল্টো দিকে আমরা দেখি যে টিভি নাটকে, টেলিভিশন নাটকে কোনো মেয়েদের অভাব নেই, নারী নাট্যকর্মীদের অভাব নেই। তো নারী নাট্যকর্মীর সংকটটা দিয়ে আমি প্রফেশনালিজমের পয়েন্টটাতে আসব। যদি একজন অভিভাবক তার মেয়েকে, তার সন্তানকে, যদি কন্যা সন্তানকে যদি টিভি নাটক করতে দিতে আপত্তি না করে, তাহলে মঞ্চ নাটক করতে কেন আপত্তি করছে? এটার ভেতরে আমি আবিষ্কার করেছি আমার দৃষ্টিতে যে এটা যেহেতু মঞ্চ এখনো প্রফেশনালিজমের মুখ দেখেনি, সেহেতু অভিভাবকরা মেয়েদেরকে এখানে দিচ্ছে না, কিন্তু টিভি নাটকে দিচ্ছে। তো আমার ধারণা আমরা যেদিন মঞ্চকে প্রফেশনাল করতে পারবো, সেদিন কিন্তু বাবা মায়েরা মেয়েদেরকেও মঞ্চে আসতে অনুমতি না দিয়ে পারবে না। তো এটা জাস্ট একটা কম্পেয়ার করলাম। তবে প্রফেশনালিজমের কথা আসলে অনেক কিছু এসে যায়, রাষ্ট্রীয় অনুদানের কথা এসে যায়, রাষ্ট্রীয় সহায়তার কথা এসে যায়, পৃষ্ঠপোষকের অভাবের কথা এসে যায়, তারপর নানা রকম অসুবিধার মধ্যে কিন্তু আমরা মঞ্চ নাটকটা করছি। এই অভাবগুলো, সংকটগুলো থেকে আমাদের উত্তরণ প্রয়োজন, তাহলে অবশ্যই প্রফেশনালিজম এসে যাবে। আমরা আবারও আসবো আপনার কাছে। আমি একটু যাচ্ছি আখতারুজ্জামানের কাছে। লিয়াকত আলী লাকির কাছে যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটাই আপনার কাছে করি, যে গ্রুপ থিয়েটার ফেডারেশন কি করছে আসলে এই যে মঞ্চ নাটকের বিকাশ এবং এর আরো প্রসারের জন্য? প্রথমে আমি আগামীকাল তো গ্রুপ থিয়েটার দিবস, শুভেচ্ছা জানাই এবং সেই সাথে স্মরণ করছি স্বাধীনতার পর থেকে
যারা মঞ্চনাটকের সাথে আমি মনে করি একদিনের জন্য এসেছেন, তাদের প্রত্যেককে স্মরণ করছি এবং যাদেরকে হারিয়েছি তাদের প্রতি আমি শ্রদ্ধা রাখছি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বরাবরই মঞ্চনাটকের বিকাশ এবং মঞ্চনাটকের আন্দোলন করে আসছে, এবং সেক্ষেত্রে সময় একটি বড় বিষয়। 1972 সালে যখন নাট্যচর্চা শুরু হয়, 72-73-এ, সেই সময়টা আর আজকে 2014 সালের যে সময়, এই সময়ের মধ্যে অনেক ফারাক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে। এখন মুক্তবাজার অর্থনীতির সময়, এখন অফিস হয় সকাল 8টা থেকে শুরু করে রাত 8টাও বাজে, 9টাও বাজে। আর সেই জায়গায় এসে থিয়েটার যদি 1972 বা 73-এ যখন শুরু হয়েছিল, বাংলাদেশে নবনাট্য আন্দোলন যখন শুরু হয়, তখন বিনে পয়সায় করেছে, একেবারে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করেছে। আজকে 2014 সালেও আমাকে তাই করতে হচ্ছে, এবং তার মধ্যে অর্থনৈতিক যোগানও দিতে হচ্ছে বেশি। এক্ষেত্রে প্রত্যেকটি জায়গায়, যেমন গ্রুপ থিয়েটার নাটকের যে সারা বিশ্বে অবস্থান, তার সাথে প্রতিযোগিতা করছে। আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম পাবলিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিগুলোর কথা বলছেন, এবং সেই প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এখন নাট্যকলা বিভাগ রয়েছে। এগুলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আন্দোলনের ফসল। সেই সাথে আজকে যে শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালা স্থাপিত হয়েছে, এটিও নাট্যকর্মীদের আন্দোলনের ফসল। আর আরো বেশি এরকম মঞ্চ তৈরির একটা দাবি বা না, এটি তো আছে। এটা আসলে শিল্পকলা একাডেমি তো সারা বাংলাদেশে যারা মঞ্চ করছে সেটা করবে, কিন্তু মূলত এটা হচ্ছে সরকারের আরেকটু দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা আরো আলোচনা করবো এই বিষয় নিয়ে। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।